হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ তীর্থক্ষেত্র সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশে যে তীর্থক্ষেত্র স্থানগুলো রয়েছে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে যে তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেই তীর্থক্ষেত্রগুলো নিয়েই থাকছে আমাদের আজকের পর্বটি। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এই পর্বটি। আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ তীর্থক্ষেত্র নিয়ে আজকে প্রথমে আমাদের যে বিষয়টি আলোচনায় থাকছে সেটি হচ্ছে, আমরা অনেকেই তীর্থক্ষেত্রের নাম শুনেছি, যেমন গয়া, কাশী, বৃন্দাবন ইত্যাদি। গয়া, কাশী, বৃন্দাবন এগুলো কিন্তু তীর্থক্ষেত্রের মধ্যে খুবই প্রচলিত এবং সকলেই আমরা এই তীর্থক্ষেত্র নামগুলো সম্পর্কে জানি। আমাদের মধ্যে অনেকে আবার এসব তীর্থক্ষেত্র ভ্রমণও করেছে। তবে মজার ব্যাপার হলো, এই সকল স্থান কিভাবে তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে তা আমরা অনেকেই জানি না। তীর্থক্ষেত্রগুলো সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আজ আমরা এরকমই একটা গল্প পড়ব, অর্থাৎ তীর্থক্ষেত্র নিয়ে যে কাহিনীগুলো, পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত আছে তার মধ্যে একটি অন্যতম কাহিনী হচ্ছে সতী দেবীর জন্ম এবং দক্ষ যজ্ঞের কাহিনী। পুরাকালে দক্ষ নামে এক প্রবল পরাক্রমশালী রাজা ছিলেন। ব্রহ্মার বরে তিনি প্রজাপতিদের ওপর আধিপত্য বিস্তার করার ক্ষমতা পান। একবার তিনি দেবী মহামায়াকে তপস্যায় সন্তুষ্ট করে এই বর চান যে মহামায়া যেন তার ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। দক্ষের এই প্রার্থনা পূরণ করতে মহামায়া সম্মত হন, কিন্তু তিনি একটি শর্তও জুড়ে দেন। দক্ষ তার প্রতি কোনো অন্যায় আচরণ করলে তিনি প্রাণ ত্যাগ করবেন। অতঃপর রাজা দক্ষ এবং রানী প্রসূতির ঘরে সতীর জন্ম হয়। তাদের 16টি কন্যা ছিল, তাদের মধ্যে সতী দেবী ছিলেন দেবী মহামায়ার মনুষ্যরূপ। পরবর্তীতে মহাদেবের সাথে সতী দেবীর বিবাহ হয়। এদিকে জামাতা শিব দক্ষরাজকে মোটেই সম্মান করতেন না। একবার দেবতারা এক মহাযজ্ঞের আয়োজন করলেন। দক্ষ সেখানে এলে উপস্থিত প্রজাপতিরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান, কিন্তু শিব দাঁড়ালেন না। জামাতা শিবের আচরণে দক্ষ অত্যন্ত অপমানিত বোধ করলেন। ক্ষুব্ধ দক্ষ বাড়ি ফিরে বৃহস্পতি যজ্ঞের আয়োজন করেন। সেখানে দক্ষের কন্যারা স্বামী সহ নিমন্ত্রিত ছিলেন, কেবল সতী আর শিবকে নিমন্ত্রণ করা হয়নি। পিতার এই বৈষম্যমূলক আচরণে সতী রুষ্ট হয়ে একাই বিনা নিমন্ত্রণে পিতার যজ্ঞস্থলে উপস্থিত হন। দাম্ভিক দক্ষ তখন সতীকে অপমান করেন। সতীর সামনেই শিবের নিন্দা করতে থাকেন। স্বামী নিন্দা শুনে সতী যজ্ঞস্থলেই প্রাণ ত্যাগ করেন। জানতে পেরে মহাদেব শিব অত্যন্ত ক্রুদ্ধ হন। শোকে ক্ষোভে তিনি নিজের মাথার জটা ছিন্ন করে ভূমিতে ফেলে দেন। ছিন্ন জটা থেকে বীরভদ্র রূপে শিবের একটি উগ্র রূপের উদ্ভব হয়। শিবের অনুচরদের সঙ্গে নিয়ে বীরভদ্র যজ্ঞস্থলে উপস্থিত হয়ে যজ্ঞ লণ্ডভণ্ড করে দেন। বীরভদ্রের অস্ত্রের আঘাতে দক্ষের মাথা কাটা পড়ে। তারপর শিব যজ্ঞস্থলে এসে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। নৃত্যের তাণ্ডবে পৃথিবীর রসাতলে যায় অবস্থা। এই অবস্থা থেকে রক্ষা করতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে শিবের কাঁধে থাকা সতীর দেহকে খণ্ড বিখণ্ড করতে থাকেন। সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়। খণ্ডগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পতিত হয়। যেসব জায়গায় সতীর দেহখণ্ড পড়েছে সেই জায়গাগুলোকে বলা হয় শক্তিপীঠ বা মহাপীঠ। এখন আমরা এই শক্তিপীঠ বা মহাপীঠগুলো নিয়েই আলোচনা করব। তার আগে আমাদের বইয়ে যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে, এই গল্পটির আলোকে বইপত্র, সাক্ষাৎকার, ইন্টারনেট ইত্যাদি মাধ্যম ব্যবহার করে দলে বা জোড়ায়
তথ্য সংগ্রহ করে প্রধান প্রধান শক্তিপীঠ ও তাদের অবস্থান সম্পর্কিত শক্তিপীঠের অবস্থান তালিকাটি তৈরি করি। এখানে আমাদের যে ছকটি দেওয়া আছে অর্থাৎ শক্তিপীঠের যে অবস্থান, এই যে ভারতবর্ষের বিভিন্ন জেলায় এই শক্তিপীঠ রয়েছে, প্রত্যেকটি শক্তিপীঠের অবস্থান সেগুলো থেকে আমরা তথ্য সংগ্রহ করে এখানে শক্তিপীঠের অবস্থান ছকটি পূরণ করব। এখানে প্রথমে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কালীঘাট, এবং এই কালীঘাটের যে শক্তিপীঠ সেটা কলকাতায় অবস্থিত। তারপর রয়েছে তারাপীঠ। তারাপীঠও অন্যতম এবং প্রধান একটি শক্তিপীঠের মধ্যে পড়ে। এই তারাপীঠ অবস্থিত ভারতবর্ষের বীরভূমে। তারপর রয়েছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড আমাদের বাংলাদেশেরই একটি শক্তিপীঠ এবং এর অবস্থান চট্টগ্রামে। এরপর আমরা আরও একটা বিষয় দেখে নিই, সেটি হচ্ছে মাল্টিমিডিয়া, পোস্টার, পেপার ইত্যাদি যে কোনো মাধ্যম ব্যবহার করে দলে বা জোড়ায় তালিকাটি উপস্থাপন করি। অর্থাৎ এখন আমরা যে তালিকাটি উপস্থাপন করলাম বা তালিকাটি দেখলাম, সেই তালিকাটি সকলের সামনে পোস্টার পেপারে উপস্থাপন করতে হবে। এই যে আমরা প্রধান প্রধান শক্তিপীঠগুলোর তালিকা করলাম, এইসব জায়গা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান, কারণ এখানে সতী দেবীর ছিন্ন শরীরের অংশ পড়েছিল। এছাড়া বিভিন্ন মহাপুরুষের জন্মস্থান, মন্দির, আশ্রম, ধর্মগ্রন্থে বর্ণিত ঐতিহাসিক স্থান ইত্যাদি কারণে একটি স্থান তীর্থস্থান হয়ে ওঠে। এই তীর্থস্থানগুলোকে ধর্মস্থানও বলে। ধর্মস্থানগুলো ধর্মীয় দিক থেকে পবিত্র স্থান, ধর্মচর্চার স্থান। হিন্দু ধর্মে অনেক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে এবং তাদের ধর্মমতকে কেন্দ্র করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ভক্তরা পুণ্য অর্জনের জন্য, ধর্মচর্চার জন্য সেখানে আসেন এবং হিন্দু ধর্মের নানা উৎসবের পাশাপাশি মহাপুরুষের জীবন কেন্দ্রিক নানা উৎসবও সেখানে পালিত হয়। বিভিন্ন প্রয়োজনে সেখানে গড়ে উঠেছে আবাসন সহ বিভিন্ন অবকাঠামো। সবকিছু মিলে এসব স্থানকে বলা হয় ধর্মস্থান। আবার হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর সাথে সংশ্লিষ্ট কোনো পবিত্র স্থান বা তীর্থক্ষেত্রে মন্দির সহ নানা স্থাপনা গড়ে উঠেছে। সেখানেও ধর্মচর্চা হয়, নানা রকমের উৎসব হয়, দর্শনার্থী ও ভক্তদের সমাগম ঘটে। এই সকল স্থানকেও ধর্মস্থান বলা হয়। ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নানা ধর্মস্থান আছে, বাংলাদেশেও বেশ কিছু রয়েছে। যেমন পাবনায় সৎসঙ্গ, হরিচাঁদ ঠাকুরের ওরাকান্দি ধাম, সিলেটের শ্রী চৈতন্য দেবের আদি পিতৃভূমি, সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম, রাজশাহীতে খেতুরি ধাম, নারায়ণগঞ্জে লাঙ্গল বন্দ, লোকনাথ ব্রহ্মচারীর বারুদি ধাম ইত্যাদি। এই সকল জায়গায় বাংলাদেশের প্রধান প্রধান তীর্থস্থান বা ধর্মস্থানের মধ্যে অন্যতম। এখন আমরা জানব দক্ষযজ্ঞের পৌরাণিক কাহিনী ভিত্তিক বাংলাদেশের 6টি শক্তিপীঠ এবং ভারতবর্ষের সুপ্রদর্শিত 4টি ধাম, যা চতুর্ধাম নামে প্রসিদ্ধ। এখানে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের 6টি শক্তিপীঠ। সতীর দেহখণ্ড পতিত হয়ে তৈরি হয়েছিল 51টি শক্তিপীঠ। এর মধ্যে 6টির অবস্থান বাংলাদেশে। এই পীঠস্থানগুলোর নাম হচ্ছে সুগন্ধা, ভবানী, জয়ন্তী, মহালক্ষ্মী, অপর্ণা, যশেশ্বরী। এই 6টি শক্তিপীঠ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে অবস্থিত। প্রথমে আমরা যে শক্তিপীঠটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুগন্ধা শক্তিপীঠ। বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে সুগন্ধা নদীর পশ্চিম পারে সুগন্ধা শক্তিপীঠের অবস্থান। সতী দেবীর নাসিকা এখানে পড়েছিল। নাসিকা যেহেতু গন্ধ নেওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এই পীঠের নাম দেওয়া হয়েছে সুগন্ধা। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদা মঙ্গল কাব্যে বলা হয়েছে, সুগন্ধায় নাসিকা পড়িল চক্রহতা, ত্রম্বক ভৈরব তাহে সুনন্দা দেবতা। নদীর অন্য পারে আছে শিবের ভৈরব অবতার ত্রম্বকের মন্দির। এই জন্যই এখানে ভারতচন্দ্র রায়গুণাকর তার কবিতায় বা তার চরণে
এই কথাটি বলেছে। জনশ্রুত অনুযায়ী এই মন্দির প্রায় 5000 বছরের পুরনো। এখানে পুরনো মন্দিরের জায়গায় নতুন মন্দির তৈরি হয়েছে। পঞ্চচূড়া বিশিষ্ট নতুন মন্দিরের সর্বোচ্চ চূড়ার নিচে মূল গর্ভগৃহে দেবী সুগন্ধা রয়েছেন। স্থানীয়ভাবে দেবী এখানে উগ্রতারা নামে পূজিতা, অর্থাৎ এই যে সুগন্ধা শক্তিপীঠ, এখানে সাধারণত দেবীকে উগ্রতারা নামে পূজা করা হয়। এখানে দেবীর নিত্য পূজা করা হয়, আবার প্রতি অমাবস্যায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সুগন্ধা দেবীর সবচেয়ে বড় উৎসব শিব চতুর্দশী। তখন মহা ধুমধামে শিব পূজা হয়। দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী ও দর্শনার্থী এখানে আসেন। বরিশাল শহরের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বাস যোগে ইসলাবি যেতে হয়। সেখান থেকে রিক্সা ভ্যানে সহজেই সুগন্ধা শক্তিপীঠে পৌঁছানো যায়। এখানে আমাদের যে ঠিকানা, সেই ঠিকানাটা দেওয়া আছে, অর্থাৎ কিভাবে আমরা এই সুগন্ধা শক্তিপীঠে পৌঁছাতে পারি বা তীর্থ দর্শন করতে পারি তার একটি ছোট ঠিকানা এখানে বলা আছে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভবানী শক্তিপীঠ। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চট্টগ্রাম পাহাড়ের উপর রয়েছে ভবানী শক্তিপীঠ। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়, এর চূড়ায় ভবানী শক্তিপীঠের অবস্থান। স্থানীয়দের কাছে যা চন্দ্রনাথ শক্তিপীঠ নামে পরিচিত। এখানে দক্ষকন্যা শক্তির ডান হাত পড়েছিল। ভবানী শক্তিপীঠের পাশে শিবের ভৈরব অবতার চন্দ্রশেখর নামে পূজিত, অর্থাৎ যেহেতু চন্দ্রনাথ ধাম বলা হয়, এখানে শিবের চন্দ্রশেখর নামের যে অবতার তাকে পূজা করা হয়। অন্নদা মঙ্গল কাব্যে বলা হয়েছে চট্টগ্রামে ডানি হস্ত অর্ধ অনুভব ভবানী দেবতা চন্দ্রশেখর ভৈরব। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য অতি মনোরম। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুটের বেশি উঁচু এই পাহাড়। চারদিকে পাহাড়ি বন, পাহাড়ের পশ্চিম দিকে বিশাল সমুদ্র। বিশ্রাম নিয়ে ধাপে ধাপে পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠতে হয়। ভবানী শক্তিপীঠ ছাড়াও এখানে চন্দ্রনাথ শিবের মন্দির, মহাপুরুষ কেন্দ্রিক নানা মন্দির, ধর্মশালা ইত্যাদি রয়েছে। দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থী এখানে আসেন। পাপমোচন বা মনকে পবিত্র করার জন্য ভক্তদের আগমন ঘটে। এখানে দেবীর নিত্য পূজা হয়। ভবানী শক্তিপীঠের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শিব চতুর্দশী। উৎসব উপলক্ষে এখানে মেলা বসে। চট্টগ্রাম শহরের অলংকার মোড় বা কদমতলির মোড় থেকে ঢাকা চট্টগ্রামগামী বাসে সীতাকুণ্ড বাস স্টপেজ পৌঁছানো যায়। সেখান থেকে টেম্পু বা অটোরিকশা যোগে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যাওয়া যায়। দীর্ঘ সিঁড়ি বেয়ে পাহাড়ের শীর্ষে পৌঁছালে দেবীর পীঠস্থানের দর্শন মেলে। এরপর আমরা জয়ন্তী শক্তিপীঠ সম্পর্কে জেনে নিব। সিলেট জেলার কানাইঘাট থানার কালাজোর বাউড়ভাগ গ্রামে জয়ন্তী শক্তিপীঠের অবস্থান। এখানে সতী দেবীর বাম উরু পড়েছিল। জয়ন্তী শক্তিপীঠের পাশেই শিবের অবতার ভৈরব ক্রমদীশ্বর নামে পূজিত। অন্নদা মঙ্গল কাব্যে বলা হয়েছে জয়ন্তায় বাম জঙ্ঘা ফেলিলা কেশব, জয়ন্তী দেবতা ক্রমদীশ্বর ভৈরব। এই পীঠে একটি চারকোনা অগভীর গর্তে একটি পাথরখণ্ড আছে। পাথরখণ্ডটির আকৃতিও চারকোনা। লোকশ্রুতি আছে এই পাথরখণ্ডটি সতীর বাম উরুর রূপান্তরিত রূপ। ভক্তদের বিশ্বাস দেবী ও ভৈরব ক্রমদীশ্বর একই রূপে একই সাথে বিরাজ করেন। জনৈক জমিদার এ পাথরের অলৌকিকত্ব জানতে পেরে এখানে মন্দির নির্মাণ করেন। পাশে অন্য একটি অগভীর কূপ আছে যার জল অতি স্বচ্ছ, সেই জলে দেবীর পূজা হয়। পীঠস্থানকে কেন্দ্র করে এখানে নাট মন্দির, শিব মন্দির, শান বাঁধানো দিঘি নির্মিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের প্রথম এবং দ্বিতীয় দিনে এখানে মায়ের পূজা হয়। দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এবং পুণ্যার্থী তখন এখানে আসে। জয়ন্তী পীঠে যেতে হলে সিলেট থেকে বাস যোগে প্রথমে চতুল বাজার থেকে অটো রিক্সা যোগে
শৈল ঘাট হয়ে কালাজোর বাউর ভাগে যেতে হবে, এখানেই দেবীর দর্শন পাওয়া যায়। এরপর আমরা জেনে নিব মহালক্ষ্মী শক্তিপীঠ সম্পর্কে। সিলেট জেলার আরেকটি শক্তিপীঠের নাম মহালক্ষ্মী। সিলেট শহরের 3 কিলোমিটার উত্তর পূর্বে দক্ষিণ সুরমায় সিলেট ফেন্সুগঞ্জ মহাসড়কের পশ্চিম পাশে জৈনপুর গ্রামে এই পীঠের অবস্থান। এখানে সতী দেবীর গ্রীবা বা গলা পতিত হয়, তাই একে গ্রীবা মহাপীঠও বলা হয়। দেবীর গ্রীবা পড়েছিল একটি শৈলখণ্ডের উপর, সেই শৈলখণ্ডই দেবী রূপে পূজিত হয়। মহাদেব ভৈরব এখানে সর্বানন্দ নামে পূজিত হন। অন্নদা মঙ্গল কাব্যে বলা হয়েছে, শ্রীহট্টে পড়িল গ্রীবা মহালক্ষ্মী দেবী সর্বানন্দ ভৈরব বৈভব যাহা সেবী। পুরাতন মন্দিরের পরিবর্তে এখানে নতুন মন্দির তৈরি হয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত, প্রশস্ত ও দৃষ্টিনন্দন। এখানে নবরাত্রি উৎসব মহাসমারোহে উদযাপিত হয়। তখন দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম ঘটে। সিলেট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোগলা বাজার রোড ধরে রিক্সা, ভ্যান বা অটো রিক্সায় 3 কিলোমিটার গেলেই মহালক্ষ্মী শক্তিপীঠে পৌঁছানো যায়। এরপর আমাদের যে শক্তিপীঠ রয়েছে সেটি হচ্ছে অপর্ণা শক্তিপীঠ। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে অপর্ণা শক্তিপীঠের অবস্থান। দেবীর বাম পায়ের গোড়ালি বা বাম কান এখানে পড়েছিল। মহাদেবের অবতার ভৈরব এখানে বামন নামে পূজিত। অন্নদা মঙ্গলে বলা হয়েছে, করতোয়া তটে পড়ে বাম কর্ণতার, বামেশ ভৈরব দেবী অপর্ণা তাহার। এই পীঠস্থানে অনেকগুলো পুকুর রয়েছে, যার মধ্যে বিখ্যাত শাখারি পুকুর। নাটোরের মহারানী ভবানীকে এই পুকুরের মধ্যে শাখা পরিহিতা অবস্থায় দেবী দেখা দিয়েছিলেন, এমন লোকশ্রুতি রয়েছে। ভক্তরা তাই পাপ মোচনের জন্য এই পুকুরের জলে স্নান করেন। শিব মন্দির, নাট মন্দির, গোপাল মন্দির, ভোজনশালা সব মিলে পীঠস্থানটি গড়ে উঠেছে। দুর্গা পূজা, শ্যামা পূজা, রামনবমী, মাঘী পূর্ণিমা ইত্যাদি উৎসব সাড়ম্বরে এখানে পালিত হয়। দূর দূরান্ত থেকে পুণ্যার্থী এবং দর্শনার্থী তখন এখানে আসেন। বগুড়া থেকে বাস যোগে শেরপুর এবং শেরপুর থেকে রিক্সা বা ভ্যানে করে সহজেই অপর্ণা শক্তিপীঠে পৌঁছানো যায়। এরপর আমরা সর্বশেষ শক্তিপীঠে চলে যাব, সেটি হচ্ছে যশোরেশ্বরী শক্তিপীঠ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে যশোরেশ্বরী শক্তিপীঠ অবস্থিত। যশোরেশ্বরী অর্থ যশোরের ঈশ্বরী, অর্থাৎ যশোরের দেবী। এখানে দেবীর হাতের তালু এবং পায়ের পাতা পতিত হয়। মহাদেব শিবের অবতার ভৈরবচন্দ্র নামে এখানে পূজিত। এখানকার পীঠের মূল মন্দির, শিব মন্দির, পুকুর সবই ত্রিকোণাকৃতি, অর্থাৎ দেখতে কিছুটা ত্রিভুজের মতো। এই পীঠস্থানে নিত্য পূজা হয়। সবচেয়ে বড় উৎসব হচ্ছে এখানে শ্যামা পূজা। পূজা উপলক্ষে মেলা বসে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মাবলম্বীরা উৎসবে যোগ দেন। মন্দিরের পাশে মসজিদ, গির্জা প্রভৃতির অবস্থান সর্বজনীনতা প্রমাণ করে। সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস যোগে শ্যামনগর এসে রিক্সা, ভ্যানে করে যশোরেশ্বরী শক্তিপীঠে পৌঁছানো যায়। এই ছিল আমাদের বাংলাদেশের প্রধান 6টি শক্তিপীঠের আলোচনা। এরপর আমরা পরবর্তী যে আলোচনায় চলে যাব সেটি হচ্ছে আমাদের এই যে 6টি শক্তিপীঠের নাম এবং প্রধান বৈশিষ্ট্য সমূহ দেওয়া আছে, এগুলো থেকে আমাদের দলে বা জোড়ায় আলোচনা করে এককভাবে শক্তিপীঠের বৈশিষ্ট্য ছকে লিখতে হবে। অর্থাৎ এতক্ষণ আমরা যে শক্তিপীঠের আলোচনা করেছি সেই 6টি শক্তিপীঠের কোনটার কোন নাম এবং প্রত্যেকটি শক্তিপীঠের বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে তুলে ধরতে হবে। আমি এখানে তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি শক্তিপীঠ এবং শক্তিপীঠের মূল যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি তুলে ধরেছি। প্রথমে আছে সুগন্ধা শক্তিপীঠের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে সতী দেবীর নাসিকা পড়েছিল। নাসিকা অর্থাৎ নাক এখানে
পড়েছিল। এরপর রয়েছে ভবানী, ভবানী শক্তিপীঠে সতী দেবীর ডান হাত পড়েছিল। তারপর রয়েছে জয়ন্তী শক্তিপীঠ, জয়ন্তী শক্তিপীঠে সতী দেবীর বাম উরু বা জঙ্ঘা এখানে পড়েছিল। এবং তারপর রয়েছে মহালক্ষ্মী, মহালক্ষ্মী শক্তিপীঠে দেবীর গ্রীবা অথবা গলা পতিত হয়। তারপর রয়েছে অপর্ণা, অপর্ণা শক্তিপীঠে দেবীর বাম পায়ের গোড়ালি অথবা বাম কান পড়েছিল বলে ধরে নেওয়া হয়। এবং লাস্ট ওয়ান যশোরেশ্বরী, এই শক্তিপীঠে দেবীর হাতের তালু এবং পায়ের পাতা পতিত হয়। এই ছিল আমাদের 6টি শক্তিপীঠ এবং 6টি শক্তিপীঠের মূল বৈশিষ্ট্যসমূহ। পরবর্তী আলোচনায় দেওয়া আছে বাংলাদেশের মানচিত্রে 6টি শক্তিপীঠের অবস্থান চিহ্নিত করে মানচিত্রের শক্তিপীঠ কাজটি করি। অর্থাৎ এখানে আমাদের পাঠ্য বইয়ে বাংলাদেশের যে মানচিত্র এবং মানচিত্রের যে জেলাগুলো বা বিভাগগুলো দেওয়া আছে, প্রত্যেকটি বিভাগের কোন বিভাগে কোন শক্তিপীঠ রয়েছে সেই বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ, এই রাজশাহী বিভাগে রয়েছে অপর্ণা শক্তিপীঠ। এরপর এপাশে রয়েছে সিলেট, সিলেট বিভাগে আমাদের 2টি শক্তিপীঠ রয়েছে, একটি হচ্ছে মহালক্ষ্মী এবং আরেকটি হচ্ছে জয়ন্তী। এরপর আমরা চলে যাব পরবর্তী ধাপে, পরবর্তীতে রয়েছে খুলনা, এই খুলনা বিভাগে রয়েছে যশোরেশ্বরী, চট্টগ্রাম বিভাগে রয়েছে ভবানী এবং বরিশাল বিভাগে রয়েছে সুগন্ধা শক্তিপীঠ। এই ছিল আমাদের বাংলাদেশের বিভিন্ন বিভাগে যে 6টি শক্তিপীঠ, সেই 6টি শক্তিপীঠের নাম আমরা এখানে মানচিত্রে দেখালাম। তোমরাও তোমাদের পাঠ্য বইয়ে এই নামগুলোকে উল্লেখ করে ফেলবে। এই ছিল আমাদের আজকের পর্বে সতীপীঠ বা শক্তিপীঠ সম্পর্কে আলোচনা। আশা করছি সবাই খুব ভালোভাবে প্রত্যেকটি শক্তিপীঠ সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা বাকি অংশ অর্থাৎ চতুর্ধাম সম্পর্কে আলোচনা করব। তাই আশা করছি সবাই পরবর্তী পর্বেও আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।